হিরামপুর গ্রাম। অর্কের জন্ম এই গ্রামে হলেও নিজের গ্রামে খুব কম যায়। শহরেই ছোট থেকে বড় হয়েছে। এবার ঈদের ছুটিতে অর্ক নিজের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। সেদিন বিকেলবেলা ড্রাইভার সুমনকে সাথে নিয়ে গাড়িতে করে গ্রাম ঘুরতে বের হলো। গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে ওরা অনেক দূর চলে এলো। ইতিমধ্যে রাত নেমে গেছে। ঘড়িতে তখন 8টা বাজে। অর্ক বলল, চল বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে, দেরি করলে বাড়ির লোকজন আবার চিন্তা করবে। অর্কের কথা শুনে সুমন গাড়ি ঘোরালো। গাড়ি বাড়ির দিকে চলতে লাগলো। রাস্তার দুধারে গাছপালা আর ছোট ছোট ঝোপ জঙ্গল। বিকেলের মনোরম দৃশ্যগুলো অন্ধকারে এখন গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। চারিদিক অন্ধকার, কোথাও আলো নেই, শুধু গাড়ির সামনের লাইটগুলো থেকে আলো জ্বলছে। হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো সুমন। অর্ক সামনের দিকে তাকিয়ে দেখল 7-8 বছরের একটা ছোট ছেলে দাঁড়িয়ে হাত নাড়ছে। সাথে আর কেউ নেই। কি ব্যাপার, ছেলেটা এখানে কি করছে? অর্ক গাড়ি থেকে নেমে ছেলেটাকে জিজ্ঞেস করল, এত রাতে এখানে কি করছো? আমাকে বাড়ি পৌঁছে দাও। এসো, গাড়িতে এসো। অর্ক একটু ভেবে ছেলেটাকে গাড়িতে উঠালো। তোমার বাড়ি কোথায়? ওই তো সামনে। ছেলেটার দেখানো রাস্তায় চলতে চলতে সামনে এসে দাঁড়ালো গাড়িটা। বাড়ির পেছনে একটা দিঘি দেখা যাচ্ছে। এটা তো পুরনো ভাঙা বাড়ি, এখানে তুমি থাকো কি করে? আর তোমার বাবা মা কোথায়? ছেলেটা ওর কথায় কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটতে লাগলো। ভাঙা বাড়িটা পার হয়ে ও দিঘির জলে নেমে পড়ল। পাক হয়ে গেল অর্ক আর সুমন। ছেলেটা দিঘির জলে ডুব দিয়ে হারিয়ে গেল। আশ্চর্য, ছেলেটা কোথায় গেল? কি ঘটল কিছুই বুঝতে পারল না অর্ক আর সুমন। হঠাৎ খুট করে ওদের পিছনে একটা শব্দ হলো। সেদিকে তাকিয়ে ওরা দেখল একটা ফুটবল ড্রপ খেতে খেতে ওদের দিকে এগিয়ে আসছে। অর্ক বলটা হাতে তুলে নিল। তখনই চারিদিক থেকে শোঁ শোঁ শব্দ ভেসে আসতে লাগলো, সাথে কোনো এক ছোট ছেলের অট্ট হাসি। এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। মেঘলা আকাশ, চারিদিকে অন্ধকার। ভয়ে কাঁপছে অর্ক আর সুমন। দৌড় দিবে সেই শক্তিটুকুও নেই। হঠাৎ ভয়ঙ্কর একটা মূর্তি উদয় হলো ওদের সামনে। এখানে থাকা নিরাপদ নয়, তাড়াতাড়ি গাড়িতে চল, তাড়াতাড়ি গাড়িতে চল। এবার আর দাঁড়ালো না ওরা। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল। গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল সুমন। জোরে চালা ভাই, জোরে চালা, না হলে প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। গতি বাড়ালো সুমন। কিছুক্ষণ বাদে হঠাৎই আবার গাড়ি থেমে গেল। সুমন, সুমন, এসব কি হচ্ছে? নিজের সিটি অজ্ঞান হয়ে ঢলে পড়ল সুমন। অর্ক ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখল সেই ছোট ছেলেটা গাড়ির পিছনের সিটে বসে আছে আর মুচকি মুচকি হাসছে। কে 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 তুমি? এইভাবে আমাদের ভয় দেখাচ্ছ কেন? ভয়ে যেন গলা শুকিয়ে গেল ওর।
লাল লাল চোখে ওর দিকে তাকিয়ে আছে ছেলেটা। ছো মেরে ওর হাত থেকে বলটা নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আর সহ্য করতে পারল না অর্ক, জ্ঞান হারালো। চোখে মুখে পানের স্পর্শ পেয়ে জ্ঞান ফিরল অর্কের। চোখ খুলে দেখল ওর দিকে তাকিয়ে আছে সুমন আর অপরিচিত দুজন লোক। তখন সকাল হয়ে গেছে। অর্ক আর সুমন সব কিছু খুলে বলল লোকগুলোকে। সব শুনে ওরা বলল, ওই দিঘির পাশে 6 মাস আগে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ওই ছেলেটা। তারপর অনেকেই দেখেছে ওই ছেলেটার আত্মাটাকে। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের কিছু হয় নাই। তারপর বাড়ির দিকে রওনা দিল অর্ক আর সুমন। এর কিছুদিন পরের ঘটনা, রাত 10টা। কালু তার রিক্সাটাকে মোছামুছি করছে। হিরামপুর বাস স্ট্যান্ডে আর কোনো রিক্সা নেই। কালু বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় একজন লোক ব্যাগ হাতে এসে দাঁড়ালো। যাবে? না ভাই, এত রাতে যাব না। আমার বউ খুব অসুস্থ, না গেলে ওকে বাঁচাতে পারবো না। ভাড়া যত টাকা লাগে দেব। কোথায় যাবেন? ফুলপুর। ফুলপুর? সেটা কোথায়? আমি তো চিনি না। সমস্যা নেই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ঠিক আছে, উঠে বসুন। লোকটা রিক্সায় উঠে বসলো। কালু রিক্সা চালাতে শুরু করলো। রাস্তার দুধারে উঁচু উঁচু গাছের সারি। চাঁদটা মেঘে ঢাকা, চারিদিকে হালকা কুয়াশা ঘেরা। রিক্সা এগিয়ে চলল। ঘণ্টাখানেক পর ওরা হিরামপুর গ্রামের শেষ সীমানায় এসে পৌঁছালো। রিক্সা থামিয়ে কালু বলল, আর একটু সামনে তো বিশাল শ্মশান, আর তো কোনো গ্রাম নেই। আরে কে বলেছে? তুমি সামনের দিকে যাও। কালু রিক্সা নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। হঠাৎ রিক্সার সামনে একটা ছোট ছেলে এসে দাঁড়ালো। দ্রুত ব্রেক কষলো কালু। চোখের পলকেই উধাও হয়ে গেল ছেলেটা। অবাক হয়ে গেল কালু। কি ব্যাপার? সামনে যাই কিছু হোক না কেন, তুমি গাড়ি আর থামাবে না। কেন? সব প্রশ্নের উত্তর দেব, তুমি চালাতে থাকো। মাথাটা কেমন যেন বন বন করে ঘুরছে কালুর। সামনের দিকে এগুতে লাগলো। হঠাৎ টর্চের আলোয় ও দেখল বেশ কিছু সাদা কাপড়ে মোড়ানো লাশ রাস্তায় পড়ে আছে। থামবে না একদম, তুমি চালাতে থাকো। কালু এগিয়ে যেতে লাগলো। লাশগুলোর কাছে যেতেই সেগুলো উধাও হয়ে গেল। আর একটু সামনে যেতেই কালু দেখতে পেল রাস্তার দুপাশের গাছে মৃতদেহ ঝুলছে। এসব কি হচ্ছে? ভালোই ভালোই বেঁচে বাড়ি ফিরতে পারলে হয়। এদিক সেদিক না তাকিয়ে সোজা এগিয়ে যেতে লাগলো কালু। কিছুক্ষণ পর ওরা একটা বিশাল বটগাছের কাছে আসলো। এখানেই থামো, আমি এখানেই নামবো। কালু রিক্সা থামালো। লোকটা নিচে নামতেই কালু ভয়ে ভয়ে বলল, এখানে তো কোনো ঘর বাড়ি নেই, আপনি কোথায় যাবেন? 20 বছর আগেই তো বাড়ি ঘর নদীতে নিয়ে গেছে। মানে?
20 বছর আগে এই বট গাছে আমি আর আমার বউ ফাঁসি দিয়ে মরেছি, আর বাড়ি ঘর তো তখনই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বাক রুদ্ধ হয়ে গেল কালু। হঠাৎ লোকটা এক লাফে বটগাছে উঠে ঘন অন্ধকারে হারিয়ে গেল। আর সহ্য করতে পারল না কালু। জ্ঞান ফিরলে দেখল হিরামপুর বাস স্ট্যান্ডে রিকশার ভেতরেও বসে আছে। তখন সকাল হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু মনে পড়ল ওর। ভাবলো এটা একটা দুঃস্বপ্ন। হঠাৎ দেখল ওর পায়ের কাছে একটা ব্যাগ পড়ে আছে। ব্যাগটা খুলে দেখতে পেল অনেক টাকা। এত টাকা! আর একটা চিরকুট, তাতে লেখা, আবার হয়তো অলৌকিক যাত্রী হিসাবে দেখা হবে এমনই কোনো এক নির্জন রাতে। তারপর কেটে গেল বেশ কিছুদিন। ঘড়ির কাঁটা টিকটিক করছে। রাত 11টা। চাঁদের আলোয় চারিদিকে আবছা আলো বিরাজ করছে। রুমে বসে কানে হেডফোন লাগিয়ে অঙ্ক করছে জেরিন। ঘরেও একা। ওর মা বাবা নানুর বাড়ি গেছে। পরীক্ষা আছে বলে যায়নি জেরিন। 2 রুমের একটা ঘরে থাকে ওরা। অঙ্ক করা শেষ হলে টিভি দেখতে বসলো জেরিন। তার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিসের শব্দে যেন ওর ঘুম ভেঙে গেল। চোখ খুলল জেরিন। স্পষ্ট শুনতে পেল কে যেন দরজায় ঠক ঠক করছে। চোখ কচলে খাট থেকে নামলো জেরিন। তখনও কে যেন দরজায় ঠক ঠক করে যাচ্ছে। এত রাতে আবার কে আসলো? কে? তখনই থেমে গেল শব্দটা। কিছুক্ষণ চুপ করে রইল জেরিন। শব্দটা আর হচ্ছে না। কেউ তো নেই। এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল। একটু পর পাশের রুম থেকে খুটখুট আওয়াজ আসতে লাগলো। আবার কিসের আওয়াজ হচ্ছে? বিছানা থেকে নেমে ধীর পায়ে পাশের রুমের দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে যেতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। জেরিন পুরো রুমটা ভালো করে দেখল। না, কিছুই তো নেই। তারপর আবার ওর রুমে চলে আসলো। এখন আর ঘুম আসছে না। ঘড়িতে তাকিয়ে দেখলো 3টে বাজে। টিভিটা অন করলো। টিভি দেখতে লাগলো। একটু পর আবারও পাশের রুম থেকে খুটখুট আওয়াজ আসতে লাগলো। টিভিটা অফ করে পাশের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর যা দেখলো তাতে ওর রক্ত হিম হয়ে গেল। সর্বাঙ্গে সাদা কাপড় জড়ানো একজন মহিলা ওদের বেডের ওপর বসে কি যেন করছে। হঠাৎ চোখের পলকে উধাও হয়ে গেল মহিলাটা। আশ্চর্য, একটু আগে একটা মহিলাকে যেন দেখলাম এখানে। জেরিনের শরীর কেঁপে উঠল। তবে মনে সাহস সঞ্চার করে হয়তো চোখের ভুল বলে ঘটনাটা মন থেকে মুছতে চাইল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর আবারও শুয়ে ঘুমানোর চেষ্টা করল। হঠাৎ মনে হলো কে যেন ওকে ফিস ফিস করে ডাকছে। উফ, কি যে হচ্ছে, দেখি তো। জেরিন এবার সমস্ত সাহস সঞ্চার করে পাশের রুমে গেল। তারপর যা দেখল তাতে তার পা বরফ হয়ে গেল। দেখল সেই সাদা কাপড় পরা মহিলাটা দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এসব এসব কি দেখছি আমি?
আহ! আর তার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ মহিলাটা তার দিকে তাকিয়ে বীভৎস এক হাসি দিল। অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল জেরিন। কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানে না। জ্ঞান ফিরলেও নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখল। তখন সকাল হয়ে গেছে। বিছানার দিকে তাকিয়ে দেখল সেখানে কোনো মহিলা বা রক্তের দাগ নেই। একটু পর ওর আম্মু আসলে জেরিন ওর আম্মুকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে ওর আম্মু বলল, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছিস মা। তা তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা তৈরি করেছি। না মা, আমি স্পষ্ট দেখেছি। জেরিন ভাবল হয়তো ও কোনো দুঃস্বপ্নই দেখেছে। অর্ক, কালু আর জেরিনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো রাতারাতি গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ল। আতঙ্কিত গ্রামবাসী রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। সবাই সন্ধ্যার মধ্যেই কাজ শেষ করে যার যার ঘরে ফিরে আসে। এইভাবে ভৌতিক আতঙ্কে দিন কাটতে লাগলো হিরামপুর গ্রামের মানুষদের। তোয়া হাসি খুশি চঞ্চল মেয়ে, সারাদিন এখান থেকে ওখানে পুরো গ্রামময় ঘুরে বেড়ায়। ওর আম্মু বলে আজান দিলে মাথায় কাপড় দিবি, সন্ধ্যার পর কখনো মাথা থেকে ওড়না ফেলবি না। কিন্তু কে শোনে কার কথা? তোয়া ওর মতোই ঘুরে বেড়ায়। সেদিন সন্ধ্যায় ও সুপারি বাগানে হাঁটছিল। ওড়না সে আগের মতোই এক পাশে পড়েছিল। সুপারি বাগানটা পার হওয়ার আগেই একজন লোক হঠাৎ ওর সামনে এসে দাঁড়ালো। ওকে একটা বই দিয়ে বলল, এই বইটা তুমি রাখো। তোয়া কিছু না ভেবেই বইটা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে বইটা ওর আপুকে দেখালো। ওর আপুও কিছু বুঝতে পারল না। বইটাতে আরবি, বাংলা বা ইংরাজি কোনো ভাষাই ছিল না, সম্পূর্ণ নতুন এক ভাষা। ওর আপু বইটা মসজিদের হুজুরকে দেখালো। হুজুর বইটা দেখে চোখ বড় বড় করে বলল, বইটা রেখে তুমি চলে যাও। সেদিন রাতেই তোয়া স্বপ্নে দেখল একজন লোক ওকে বলছে, আমার বইটা কোথায়? ওটা তো আমার আপু নিয়ে গেছে। কি? বইটা তুই অন্য কাউকে দিয়েছিস? এই বলে লোকটা ওর গলা চেপে ধরল। তোয়ার চিৎকার দিয়ে উঠল। তোয়ার চিৎকারে ঘুম ভেঙে গেল ওর বাবা মার। কি হয়েছে মামুনি? কে যেন আমার গলা চেপে ধরেছে। মনে হয় দুঃস্বপ্ন দেখেছিস। কেউ নেই এখানে, ঘুমিয়ে পড়। তোয়া আবার ঘুমিয়ে পড়ল। পরদিন রাতেও একই স্বপ্ন দেখল তোয়া। তোয়া ওর আব্বু আর আম্মুকে স্বপ্নের কথা বলল। ওটা কিছু না মা, দুঃস্বপ্ন, তুই ভয় পাস না। সেদিন সন্ধ্যার পর থেকে তোয়ার জীবনে নেমে আসলো অন্ধকার। সন্ধ্যার পর থেকে তোয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজে ওকে পুকুর পাড়ে গাছতলায় পড়ে থাকতে দেখা যায়, পুরো শরীর ভিজা। জ্ঞান ফিরতি ওর আম্মুকে বলল, আম্মু, ওই লোকটা আমাকে পুকুরে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল আর বলেছে বইটা না দিলে ও আমাকে সত্যিই মেরে ফেলবে। কিসের বই? জানি না ওটা কিসের। আমি ওটা হুজুরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, কাল সকালে হুজুরকে বাড়ি নিয়ে আসবো।
মধ্যরাত। হঠাৎ কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল তুয়ার আপুর। তাকিয়ে দেখল তুয়া বিছানায় নেই। এদিক ওদিক তাকিয়ে চোখ ওপরে পড়তেই ভয়ে স্থির হয়ে গেল। তুয়া বিছানা থেকে 5 ফুট ওপরে ভেসে আছে। ওদের আব্বু আম্মু এসে একই অবস্থা দেখল। ভয়ে হাত পা কাঁপতে লাগলো ওদের। কিছুক্ষণ পরই নিজে নিজেই তুয়া নিচে নেমে গেল। পরদিন সকাল হতেই তুয়ার আব্বু হুজুরের বাড়ি গেল। হুজুর, ওই বইটা কোথায়? আর ওই বইটাই বা কিসের? ওটা আত্মাদের মৃত্যু ডায়েরি। ওই বইটা বিপজ্জনক। ওটা আমার কাছেই আছে। কিন্তু বই না দিলে তো ও আমার মেয়েকে মেরে ফেলবে। কেন, কি হয়েছে? তোর আব্বু গতকাল ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো খুলে বলল। ঠিক আছে, চিন্তা করবেন না। আমি আজ সন্ধ্যায় আপনাদের বাড়িতে যাব। সঙ্গে অনেক কিছু নিয়ে যেতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই হুজুর তোয়াদের বাড়ি আসলো। সাথে কিছু ফল ফুল, তাবিজ, মোমবাতি আর সেই বইটা নিয়ে আসলো। সবকিছু সুন্দর করে সাজিয়ে হুজুর মাটিতে বসলেন। তোয়াকে বসানো হলো হুজুরের সামনে। তারপর হুজুর বিড়বিড় করে কিছু পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ কেঁপে উঠল তোয়ার শরীর। এই, আমাকে ডাকছিস কেন? এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? ও আমার দেওয়া বই হারিয়ে ফেলেছে তাই। বইটা দিয়ে দিলে ছেড়ে দিবি ওকে? না, আমি ওকে নিয়ে যাবই। কেন? ও আমার বইটি ঠিক করে রাখতে পারিনি তাই। অর্ক, কালু আর জেরিনও একই ভুল করেছিল। তারপর হুজুর অনেক কিছু বুঝিয়ে বলল পেতাত্তাকে। অনেক বুঝানোর পর পেতাত্তা গ্রাম ছেড়ে দিতে রাজি হলো। ঠিক আছে, আমি চলে যাব। তবে আমার একটা শর্ত আছে। প্রথমত বইটা আমাকে দিতেই হবে। আর এই গ্রামের কালী মন্দির 40 মণ দুধ দিয়ে ধুয়ে দিতে হবে। কারণ এই গ্রামের মানুষরা কালী মন্দিরকে ভীষণ অযত্নে রেখেছে। কথাটা যেন মনে থাকে। পরদিন গ্রামের সবাই দুধ দিয়ে কালী মন্দির ধুয়ে দেওয়ার ব্যবস্থা করল। তারপর থেকে এই গ্রামে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। জনপ্রিয় ভৌতিক লেখক দুর্জয় শাকিলের এবারে ঢাকা বইমেলায় 2টি নতুন বই প্রকাশিত হয়েছে। রহস্যঘেরা ভৌতিক বই বিড়াল কন্যা ও জিনের ভয়ঙ্কর সব গল্প নিয়ে লেখা অভিশপ্ত মোনাকবার। বই দুটো পাওয়া যাবে ঢাকা বইমেলার কলি প্রকাশনীর 489, 490, 491, 492 নম্বর স্টলে। স্টলটি সোহরাওয়ার্দী উদ্যান মেলা প্রাঙ্গণের লেকের পাড়ের পাশেই রয়েছে। বই কেনার ক্ষেত্রে কিং অফ হরর বাংলা সাবস্ক্রাইবদের জন্য রয়েছে 5% অতিরিক্ত ডিসকাউন্ট। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি যান আর বইগুলো সংগ্রহ করে নিন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।